হ্যালো স্টুডেন্টস, আজ আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টার স্টার্ট করব বাংলা মিডিয়ামে। বিকজ কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের প্রবলেম হচ্ছে হিন্দি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম এগুলোতে। তো যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছো, শুধুমাত্র সিবিএসসি নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও যারা যারা আছো বা আসামিস বোর্ডের আছো, তাদের ক্ষেত্রেও দেখো এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। তো আজকে আমরা গ্র্যাভিটেশনটা জাস্ট স্টার্ট করতে যাচ্ছি বাংলা মিডিয়ামে। তো গ্র্যাভিটেশন বলতে আমরা বাংলায় যেটাকে বলি মহাকর্ষ, দু ধরনের টার্ম হয়, যেমন ইংলিশে গ্র্যাভিটেশন এবং গ্র্যাভিটি, সেরকম বাংলাতে দু ধরনের টার্ম, একটা হচ্ছে মহাকর্ষ, একটা হচ্ছে অভিকর্ষ। যখন আমরা ধরো দুটো যে কোনো অবজেক্ট ইউনিভার্সে, আমাদের ব্রহ্মাণ্ডে যে কোনো দুটো অবজেক্ট যদি নিই, যাদের মাস ধরে নাও M1 M2, এবং তাদেরকে যদি কিছু সেপারেশন আর তে রাখা হয়, তো যে কোনো দুটো, মানে আর হোক, ইনফাইনাইট হোক, ছোট 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 কিলোমিটার, যত ডিস্টেন্সই রাখা হোক না কেন, তারা কিন্তু কি করে না, একে অন্যকে আকর্ষণ করে। এবং এই বলটা অলওয়েজ মহাকর্ষ বা অভিকর্ষ যাই বলো না কেন, এটা অলওয়েজ কি হয়, আকর্ষণ বলই হয়। তো যদি আমি মহাকর্ষ বলি, ব্যাপারটা যদি মহাকর্ষ বলি, সেক্ষেত্রে কি হবে না, যে কোনো দুটো অবজেক্টের মধ্যে বল, সেটাকে আমরা মহাকর্ষ বলবো। কিন্তু এই দুটো অবজেক্টের মধ্যে যদি যে কোনো একটা অবজেক্ট আমাদের পৃথিবী হয়ে যায় বা আর্থ হয়ে যায়, যে কোনো একটা অবজেক্ট যদি আর্থ হয়ে যায় বা পৃথিবী হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি বলবো, যে পৃথিবী ওই অবজেক্টটাকে, মানে আদার যে অবজেক্টটা আছে তাকে যে বল দিয়ে টানছে তাকে বলা হবে অভিকর্ষ বল। ঠিক আছে, তাহলে মহাকর্ষ অভিকর্ষ বোঝা গেছে। এবার এই রিলেটেড সায়েন্টিস্ট নিউটন কি করেছিলেন না, একটা সূত্র দিয়েছিলেন যে এই ফোর্সটা বা এই বলটা কি করে আমরা বের করতে পারি। তো এই বলটা সাধারণত কেন্দ্রিক বল বা কেন্দ্রীয় বল বলা হয় এটাকে, বা সেন্ট্রাল ফোর্স ইংলিশে বলে। তো বা কেন্দ্রিক বল অনেকে বলে, তো বিভিন্ন টার্ম এটাকে ইউজ করা হয়। বেসিক্যালি যদি বুঝতে চাও তাহলে ধরো এটা হচ্ছে কোনো একটা অবজেক্টের সেন্টার। তো কোনো একটা জায়গাতে যদি আমি বিভিন্ন বিভিন্ন এরকম অবজেক্ট ধরে নিই, তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা অবজেক্টকে এই সেন্টারের দিকে, নিজের কেন্দ্রের দিকে টানছে। তাই তো, নিজের কেন্দ্রের দিকে টানছে। তো তার জন্য, যেহেতু কেন্দ্রের দিকে হচ্ছে ব্যাপারটা, সেই জন্য আমরা এটাকে কি বলি না, সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রিক বল বা কেন্দ্রীয় বল। তো এবার সায়েন্টিস্ট নিউটন যে সূত্রটা দিয়েছিলেন, তো নিউটনের মহাকর্ষ সংক্রান্ত সূত্র, মহাকর্ষ সংক্রান্ত সূত্র, এখান থেকে বলতে পারো তোমাদের ইয়েটার মানে এক্সাম পারপাসের জন্য ইম্পর্ট্যান্ট জিনিসগুলো এবার হবে। তো নিউটনের মহাকর্ষ সংক্রান্ত যে সূত্র, সেখানে উনি কি বলছেন না, ওখানে কিন্তু বিন্দু মাস বা পয়েন্ট মাস যেটাকে ইংলিশে বলি, সেটা আমাদেরকে বুঝতে হবে একটু। মানে ধরো যে কোনো একটা তুমি এরকম অবজেক্ট নিয়ে নিলে, যার একটা ডেফিনাইট শেপ আছে যেমন এখানে একটা অবজেক্ট নিলে, এখানে একটা অবজেক্ট, যাদের কিন্তু শেপ বা সাইজের তুলনায় ডিস্টেন্সটা, দূরত্বটা খুব কম। মানে ধরো যেমন এই দুটো হাত, আমার দুটো হাতের, এটা একটা অবজেক্ট, ধরো এটা একটা অবজেক্ট, এই দুটো অবজেক্ট খুব যদি কাছাকাছি থাকে, ঠিক আছে, এদের সাইজের তুলনায় কাছাকাছি আছে, তখন তাদেরকে কিন্তু পয়েন্ট মাস ধরা চলে না। তখন কি করতে হবে, তখন সেক্ষেত্রে এই নিউটনের মহাকর্ষ সূত্রটা ভ্যালিড হবে না। তাহলে আমরা কোন ক্ষেত্রে ভ্যালিড বলবো সেটাকে, বা যদি ভ্যালিড মানে হয়ও, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে না, তার সেন্টার অফ মাসটা বের করতে হবে, যে কোন জায়গাতে, ধরো আমার হাতটা, এই হাতটার পুরো ভরটা কোন জায়গাতে কেন্দ্রীভূত আছে, সেই পয়েন্টটাকে বের করতে হবে। যেমন ধরো এই অবজেক্টটা এবং এই অবজেক্টটা, যদি তুমি এখানে আর বলতে এই ডিস্টেন্সটা নিয়ে নাও, চলবে না, ভুল হয়ে যাবে। এখানে এই অবজেক্টটার সেন্টার অফ মাস খুঁজে বের করতে হবে, এই অবজেক্টটার সেন্টার অফ মাস খুঁজে বের করতে হবে, তাদের মধ্যে যে দূরত্বটা সেটা আর হবে। ঠিক আছে, তো ওনার যে সূত্রটা, সেটা সাধারণত বিন্দু ভরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। উনি বললেন কি, যদি একটা ভর থাকে M1, অন্য একটা বিন্দু ভর থাকে M2, সেই বিন্দু ভর দুটোর মধ্যে যদি দূরত্ব থাকে আর, তো সেক্ষেত্রে উনি বললেন যে ফোর্স দিয়ে তারা একে অন্যকে আকর্ষণ করবে, সেই ফোর্সটার হবে কি না, প্রপোর্শনাল টু M1 M2, মানে ভর দুটোর গুণফলের সাথে সমানুপাতিক।
এবং তাদের মধ্যে যে দূরত্ব আর তাদের বর্গের তার বর্গের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এটাই হচ্ছে সূত্র। এবার এ দুটো কম্বাইন করে আমরা এরকম বলতে পারি যে এফ প্রপোর্শনাল টু m1 m2 বাই আর স্কোয়ার, এবং প্রপোর্শনালিটিটাকে যদি তুলে দাও তাহলে এফ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট আসে যেটা হচ্ছে জি, এবং m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এটা হয়ে যায় আমাদের নিউটনের মহাকর্ষ সংক্রান্ত সূত্র, এবং এটা অবশ্যই অভিকর্ষের ক্ষেত্রেও হবে, এবং সেক্ষেত্রে আমরা সেটাকে এইভাবে চেঞ্জ করে দিতে পারি যে মাস অফ দ্য আর্থ এবং সেই অবজেক্টের মাস ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, বা স্মল আর স্কোয়ার, কারণ ক্যাপিটাল আরটা সাধারণভাবে আমরা আর্থের বা পৃথিবীর রেডিয়াস হিসেবে ইউজ করি। তো পৃথিবীর ভর হিসেবে এমই বা ক্যাপিটাল এম ইউজ করতে পারি, এবং পৃথিবীর রেডিয়াস বা ব্যাসার্ধ হিসেবে আমরা ক্যাপিটাল আরটা ইউজ করতে পারি, যেটার ভ্যালু হচ্ছে 6400 কিলোমিটার। ঠিক আছে, মাসটা একটু দেখে নেবে, আমার খেয়াল হচ্ছে না মাসটা কত পৃথিবীর। ঠিক আছে, অবশ্যই মনে রাখার দরকার নেই, কিন্তু জাস্ট মানে এগুলো যেহেতু আর্থ আমাদের তো একটাই না, আমরা একটাই আর্থে বাস করি, তো সেক্ষেত্রে মনে রাখলেও কোনো অসুবিধা নেই। এটা জিকেরও কোয়েশ্চেন হতে পারে যে পৃথিবীর ইয়ে কত, মাস কত, ভর কত। তো এবার দেখো এখানে আমরা কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম কি এফ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এবং আমি কি বললাম একটু আগে যে এই ফোর্সটা হচ্ছে কি না সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বল। তো এক্ষেত্রে আমরা এটাকে ভেক্টরিক্যালি যদি লিখতে চাই তাহলে কি লিখবো না, ভেক্টর মানে আমরা জানি যে তার ভ্যালু এবং তার ম্যাগনিটিউড, তাহলে তার ম্যাগনিটিউডটা কোন দিকে কাজ করবে, নিশ্চয়ই তার কেন্দ্রের দিকে। এবার ধরো কোনো একটা সার্কেল যদি তুমি এরকম ড্র করো, তার রেডিয়াস ভেক্টর, যেটা রেডিয়াস ভেক্টরের ডাইরেকশনটা হয় বাইরের দিকে, সেন্টার থেকে বাইরের দিকে। এবার সেটা তো ধরো কার ডাইরেকশন, রেডিয়াস ভেক্টর আর ক্যাপের ডাইরেকশন। এবার যদি তুমি এটার উল্টো দিকে ড্র করো, মানে এটার অপোজিট ডাইরেকশনে তুমি যদি যাও, নিশ্চয়ই মাইনাস আর ক্যাপ লিখবে। তো এই ডাইরেকশনেই দেখো ভালো করে যে এই অবজেক্টটা যদি কোনো দ্বিতীয় অবজেক্টকে অ্যাট্রাকশন করে, সেটা নিশ্চয়ই এই মাইনাস আর ক্যাপ ডাইরেকশনেই অ্যাট্রাকশনটা হবে, তাহলে ওই ফোর্সের ডাইরেকশনটা কিন্তু মাইনাস আর ক্যাপ হয়ে যাবে। তাহলে এফ ইজ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার, মাইনাস সাইনটা আগে নিয়ে নিচ্ছে এখানে, আর ক্যাপ মানে আর ভেক্টর বাই মড আর মানে আর। তাহলে আমরা যদি লিখি এটাকে, আমরা পেয়ে যাব এফ ইকুয়ালস টু মাইনাস জি m1 m2 বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। তো এখানে মাইনাস সাইন যেটা রয়েছে, সেই মাইনাস সাইনটা বেসিক্যালি ইন্ডিকেট করছে যে ওটা সেন্ট্রাল ফোর্স, কারণ ইন জেনারেল সেন্ট্রাল ফোর্স এটাই হয়, সেন্ট্রাল ফোর্স প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার হয়ে যায় মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, এফ যেটা হয় সেটা আর ডিপেন্ডেন্ট হয়, ডিস্টেন্স ডিপেন্ডেন্ট প্রথমত, এবং 1/r স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয়, এবং মাইনাস সাইন চলে আসে। এটা সেন্ট্রাল ফোর্সের ডেফিনেশন, যে এফ অফ আর প্রপোর্শনাল টু -1/r স্কোয়ার। ঠিক আছে, বেশ, এটা আমরা তাহলে নিউটন। আচ্ছা, ওর ভ্যালুটা কি হবে, এই যে ক্যাপিটাল জি আমি লিখলাম, ওখানে কনস্ট্যান্ট যেটা আমি ক্যাপিটাল জি ইউজ করেছি, মানে এফ ইজ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ারে যে ক্যাপিটাল জিটা ইউজ করেছি, এটার একটা পার্টিকুলার নাম আছে যেটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। একটু দেখে নেবে, বিকজ মানে বাংলা টার্মটা আমি অনেক দিনই বাংলা টার্মের সাথে অ্যাওয়্যার নেই, বিকজ আমার ক্লাস 11-এর টাইমে আমি পড়েছিলাম, তো তখন থেকে আমি বাংলাটা দেখিনি সেরকমভাবে। একটু দেখে নেবে, বিকজ দেখো সমস্ত ল্যাঙ্গুয়েজই ইম্পর্ট্যান্ট। আমরা বাঙালি, অবশ্যই আমরা বলতে পারি যে কেন স্যার আপনি বাংলায় বলছেন না, বাট দেখো কিছু কিছু জায়গা আছে যেখানে বাংলাটা চলবে না, কিছু কিছু জায়গা আছে যেখানে বাংলাটা চলবে না। তো কারণ চলবে না বলতে আমরা এতটা ডেভেলপড নই। ঠিক আছে, মানে আমরা ধরো কিছু কিছু থিওরি আছে যেগুলোর ডেভেলপমেন্ট হচ্ছে বাইরের কান্ট্রির থেকে, সেই জিনিসগুলোর, সেই টার্মগুলোর হয়তো বাংলার ফর্মই নেই, এমনও হতে পারে সেই টার্মগুলোর বাংলা মানে ইয়েই নেই, যেটাকে আমরা শব্দার্থ বলি সেটাই নেই শব্দকোষে। তো সেক্ষেত্রে সেই টার্মটাকে আমাদের ইংলিশেই পড়তে হবে বা অন্য ল্যাঙ্গুয়েজে পড়তে হবে। তো সেই জন্য সমস্ত ল্যাঙ্গুয়েজই ইম্পর্ট্যান্ট, বাংলাটা তো ইম্পর্ট্যান্ট বটেই আমাদের জন্য, কিন্তু সমস্ত ল্যাঙ্গুয়েজই ইম্পর্ট্যান্ট, সমস্ত কিছুই জানা দরকার। তো জি যেটা সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, সেটাকে আমরা কি বলি, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এবং তার ভ্যালু কি না 6.675 ইন্টু 10⁻11। এবার যদি এর ইউনিট এবং ডাইমেনশনের দিকে দেখো, এখানটা আমি ফাঁকাই রাখছি, এটা কিন্তু
মানে কি বলবো, মাত্রা সহ, এটা মাত্রাযুক্ত ধ্রুবক। এটা কিছু কিছু ধ্রুবক হয় যেমন 4, 5, এই সংখ্যাগুলো, এগুলো হয় কি মাত্রাবিহীন ধ্রুবক, রাইট, এগুলোর কোনো মাত্রা হয় না। কিন্তু এই ধ্রুবক যেটা, এই ধ্রুবকটা যেমন এইচ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যেমন কে বোলজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে, এই কিছু কিছু ধ্রুবক আছে যেগুলোর কিন্তু মাত্রা হয়, সেগুলো মাত্রাযুক্ত ধ্রুবক বলা হয়। এবং এর মাত্রা কি হবে যদি আমরা এই ইকুয়েশনটা থেকে বের করতে চাই, তাহলে আমরা পেয়ে যাব জি ইকুয়ালস টু এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। যদি বসাও তাহলে এফ এর জন্য নিউটন ইন্টু আর এর জন্য মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কেজি ইন্টু কেজি মানে কেজি স্কোয়ার। আমরা কি পাবো, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হয়ে গেল তোমার এসআই সিস্টেমে। এবং এসআই সিস্টেমে এই যে ভ্যালুটা আমি লিখেছি, এই ভ্যালুটা এসআই সিস্টেমে। আর ফর সিম্পলিসিটি, যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোমার ক্যালকুলেটর অ্যালাউড, যদি ক্যালকুলেটর অ্যালাউড না থাকে, ধরো যেমন সিবিএসসি অ্যালাউড করে না, তো সেক্ষেত্রে তোমার 3টে ডিজিট না নিয়ে এখানে তুমি শর্ট আউট করতে পারো জিনিসটাকে, ভ্যালুটাকে। আচ্ছা, এর ডাইমেনশন কি হবে যদি বলতে চাও, ডাইমেনশন অলরেডি তোমরা ফার্স্ট চ্যাপ্টারে করেছো, স্টিল এখানে যদি ডাইমেনশন আমরা বের করতে চাই, এটা ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড বাই m1 মানে মাস ইন্টু মাস। দেখো একটা মাস কেটে যাবে এখান থেকে, আমরা পাবো কি না এম ইনভার্স এল কিউ টি টু দি পাওয়ার -2, এম ইনভার্স এল কিউ টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে জি এর ডাইমেনশন, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন, ঠিক আছে। বেশ, তাহলে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন যেটা, সেটা আমরা আজকে ডিসকাস করলাম, এবং যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট পেয়েছিলাম, মানে সেটার ইউনিট ডাইমেনশন, সেগুলো বুঝলাম। নেক্সট আমরা কি যাচ্ছি, নেক্সট টপিকে চলে যাচ্ছি। কারণ দেখো, এই বাংলার লেকচারটা আমি চেষ্টা করছি কম সংখ্যক ভিডিওর মধ্যে পুরো চ্যাপ্টারটা কভার করে দিতে, তাতে তোমাদেরও সুবিধা হবে, সামান্য 2-3টে ভিডিও দেখেই তোমাদের পুরো চ্যাপ্টারটা হয়ে যাবে, বেশি সেপারেট করছি না ভিডিওটাকে, ঠিক আছে। তো দেখো, যেমন এবার যদি আমি তোমাকে এটা বলি, পোটেনশিয়াল এনার্জির কথা বলি, কি না পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। দেখো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা সাধারণত ইউ দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তো এটা মানে কি হবে, মানে এটা অরিজিনালি ফিজিক্যাল ডেফিনেশনটা এটার কি। তো ধরো কোনো একটা অবজেক্ট এখানে রাখা আছে, পয়েন্ট মাস অবভিয়াসলি রাখা আছে, ধরে নিলাম যেটা হচ্ছে m1। এবার এর জন্য মানে m1 যে মাসটা আছে তার জন্য ফিল্ড পয়েন্ট কত দূর পর্যন্ত বিস্তৃত হবে, মানে ফিল্ড পয়েন্ট মানে বুঝতে পারছো, মানে এর জন্য যে ধরো আমি এখানে একটা মাস রেখেছি, আচ্ছা যদি আমি 2 কিলোমিটার দূরে একটা মাস রাখি, তাহলে কি এই দুজনের মধ্যে অ্যাট্রাকশন থাকবে? অবশ্যই থাকবে, কেন থাকবে না? যদি আমি ওটা 2 কোটি কিলোমিটার করে দিই তাহলে থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু হ্যাঁ, আমরা সেন্স করতে পারবো না, আমরা বুঝতে পারবো না, বাট থাকবে। কি কেন থাকবে? থাকবে যে তার প্রমাণটা কি, মানে আমি কি এমনি হাওয়ায় কথা বলছি নাকি কোনো প্রমাণ নিয়ে কথা বলছি? অবশ্যই। দেখো, এফ প্রপোর্শনাল টু 1/r², এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের ডেফিনেশন ছিল, বা আমাদের সায়েন্টিস্ট নিউটন এটা দিয়েছিলেন। এবার যদি এই ফোর্সটাকে তোমার জিরো করতে হয়, যেহেতু বাকি টার্মগুলো মানে এফ ইকুয়ালস টু জি m1 m2/r², জি m1 m2টা কখনোই জিরো হতে পারে না। মাস তুমি জিরো করলে আর থাকলোই কি সেখানে, তাই না? মাস তো জিরো হবেই না। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ওটা অল ওভার দ্য ইউনিভার্স সেম হয়, ওটা কখনো চেঞ্জ হয় না, ওটা ওই ভ্যালু, ফিক্সড ভ্যালু একদম। তাহলে পুরো খেলটা আছে আর এর ওপরে। তুমি যদি আরটাকে ইনফাইনাইট না করো, তাহলে কিন্তু এই এফটা কখনোই জিরো হতে পারবে না। তাহলে এই এফটা জিরো হওয়ার জন্য আরটাকে নিশ্চয়ই ইনফাইনাইট হতে হবে, 1/∞ ইজ 0, তাই না? তাহলে ইনফাইনাইট মানে কত, ইনফাইনাইট মানে সেটা বুঝতে পারছো কত লেন্দি হবে, সেটা আমাদের ইমাজিনেশনের বাইরে চলে যাবে। তো ওই তাহলে এর যে কোনো মানে টাইপের অবজেক্ট যদি আমি নিই, তো তার জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড যেটা, তড়িৎ মানে এই তোমার কি মহাকর্ষ ক্ষেত্র যেটা, সেটা কিন্তু প্রচুর দূর পর্যন্ত বিস্তৃত। তাহলে আমি ধরে নিচ্ছি যে ইনফাইনাইট ডিস্টেন্সে কোনো একটা মাস m2 রাখা আছে। এবার তাহলে এখানে যদি m2 মাসটা থাকতো তখনও কিছু একটা ফোর্স কাজ করতো, এখানে যদি থাকতো তখনও একটা ফোর্স কাজ করতো। কত ফোর্সটা কাজ করতো? ধরে নিলাম আমি এই মাসটার থেকে এই মাসটার m2 মাসটার দূরত্ব হচ্ছে স্মল আর,
M1 থেকে M2 দূরত্ব হচ্ছে স্মল আর। তো সেই সিচুয়েশনে কত ফোর্স কাজ করছে, F ইকুয়ালস টু জি M1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেটা আমি একটু আগে বললাম। সেটা কোন ডাইরেকশনে কাজ করছে, সেটা এই দিকে কাজ করছে, বিকজ M1 M2কে নিজের দিকে টানছে। এবার M2 যে যাবে, আমি ধরে নিলাম যে এই জায়গাটায় ছোট যে একটা ডিস্টেন্স dr, এটা M2 কভার করবে কিসের জন্য না, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এই ফোর্সের আন্ডারে ও dr যদি ডিসপ্লেসড করে, কোন ডাইরেকশনে ডিসপ্লেসডটা হলো, অবশ্যই যেদিকে ফোর্স কাজ করছে সেদিকেই ডিসপ্লেসড হলো। তাহলে ওটার জন্য কতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে। দেখো এই ওয়ার্ক ডানটা কিন্তু নেগেটিভ হবে, আমি আগের থেকেই বলে দিচ্ছি যে নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে দেখেই বোঝা যাচ্ছে যে যখন M1 মাসটা অলরেডি পুল করছেই ওই মাসটাকে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে আর আলাদা করে ফোর্স দিয়ে ওকে ঠেলার দরকার নেই M1 এর দিকে। M2 মাসটাকে আলাদা করে কি ফোর্স দিতে হবে M1 এর দিকে তুই যা, এরকম না, ও তো M1 অটোমেটিক ওকে টেনে নেবে। তো যদি M1 অটোমেটিক ওকে টেনে নেয় তাহলে তো ওয়ার্ক ডান করতেই হচ্ছে না, মানে যে নেট ওয়ার্ক ডানটা সেটা নেগেটিভ হবে। যেমন একটা কুয়োতে তুমি যখন বালতি তুলছো তখন তুমি ওয়ার্ক করছো, কারণ গ্র্যাভিটির অ্যাগেনস্টে তুমি তুলছো, বাট একটা বালতি যখন তুমি কুয়োতে নামাচ্ছ তখন কিন্তু নেগেটিভ ওয়ার্ক হচ্ছে, বিকজ গ্র্যাভিটি যেদিকে, মানে তুমি বালতিটাকে ছেড়ে দিলেই ও পড়ে যেত, তোমাকে আলাদা করে নামানোর দরকার নেই ওকে। তুমি যদি নামাচ্ছ তাহলে তুমি যে ওয়ার্ক ডানটা করছো, দ্যাট ওয়ার্ক ডান ইজ নেগেটিভ ওয়ার্ক ডান, ঠিক আছে। বেশ, তাহলে এখানে যে ওয়ার্ক ডানটা হবে ফর ডিসপ্লেসিং, তাহলে আমরা এরকম বলতে পারি আচ্ছা এটাকে বাংলায় কি বলে, বলা হয় মহাকর্ষ বিভব শক্তি। বাংলায় বলা হয় কি, মহাকর্ষ বিভব শক্তি, ঠিক আছে। এই বাংলা টার্মগুলো একটু মানে অড টাইপের, মানে তোমাদের অবশ্যই ভালো লাগবে, আমারও সেই টাইমে তো খুবই ভালো লাগতো, কিন্তু দেখো এখনও খারাপ লাগে না, কিন্তু কিছু কিছু জায়গা আসে না যেখানে মানে এই জিনিসগুলো, যেমন বিভব শক্তি, পোটেনশিয়াল এনার্জি, মানে একটু অড টাইপের শোনাই এগুলো, ঠিক আছে। তো বা মহাকর্ষ স্থিতিশক্তি, আমি ঠিক জানি না কোন টার্মটা ইউজ হবে, দুটোই ইউজ করা হয়, ঠিক আছে, বিভব বা স্থিতি যেটাই হোক। তো পোটেনশিয়াল মানে বিভব অরিজিনালি, ঠিক আছে, আর পোটেনশিয়াল এনার্জি মানে আবার স্থিতিশক্তি, তো ভ্যারি করে যাচ্ছে টার্মগুলো। পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, পোটেনশিয়াল মানে বিভব, ঠিক আছে। যাই হোক, তো দেখো এখানে ডিডাব্লিউ যেটা ওয়ার্ক ডান, সেটাকে আমরা কি বলবো, কত ওয়ার্ক ডান করতে হবে না, এফ ইন্টু ডিআর, যেদিকে ফোর্স সেদিকেই ডিসপ্লেসমেন্ট। নর্মালি এফ ডিআর কস থিটা হয়, বাট এখানে কস 0 ডিগ্রি হবে, কারণ দুটোর অ্যাঙ্গেল সেম, আর কস 0-র মান 1, তো ওটাকে আমি লিখছি না। এখন জি M1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার ডিআর। এবার যদি মনে করো আমি টোটাল ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে চাই, ধরো এই ইনফাইনাইট থেকে M2 মাসটাকে আমি এই দূরত্ব পর্যন্ত আনতে চাইছি, কোথায় না এই মাসটা থেকে আর দূরে আমি নিয়ে আসতে চাইছি, M1 মাসটা থেকে আর দূরে আমি নিয়ে আসতে চাইছি কাকে, M2 মাসটাকে। তাহলে আমাকে কতটা ওয়ার্ক ডান করতে হবে, তাহলে যে ওয়ার্ক ডানটা করতে হবে সেটাই কি হবে না, পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে ওই পয়েন্টে। কোন পয়েন্টে, এই পয়েন্টে। তাহলে কোনো একটা মাস M1 থেকে আর দূরে কোনো একটা অবজেক্টকে ইনফাইনাইট দূরত্ব থেকে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাকেই বলা হয় ওই পয়েন্টের, মানে এই পয়েন্টের মহাকর্ষ স্থিতিশক্তি বা মহাকর্ষ বিভব শক্তি। এর মান কত, তাহলে ইউ ইকুয়ালস টু, আমরা এখানে ইন্টিগ্রেশন করব জি M1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার ডিআর। তাহলে এখানে জি M1 M2টা কনস্ট্যান্ট, ওটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন r⁻²2 dr। তাহলে জি M1 M2 ইন্টু, এখানে দেখো ইন্টিগ্রেশন কোথার থেকে নিয়ে আসছি, ইনফাইনাইট থেকে, কোথাকে, আর পয়েন্টকে, ইনফাইনাইট টু আর। এবার এই যে r⁻² drটা আছে, এটার ইন্টিগ্রেশন নিশ্চয়ই তোমরা জানো, যদি ইন্টিগ্রেশন x⁻n dx থাকে, এর ইন্টিগ্রেশন ভ্যালু হয় x⁻n+1/n+1। সিম্পল জিনিস এখানেও হবে r⁻²+1/-2+1, মানে বেসিক্যালি r⁻−1/-1। তাহলে এই নিচে একটা -1 আছে, এই -1টা এখানে চলে এলো gm1 m2। এবার এখানে r⁻−1 মানে কি না 1/r, তাহলে নিচে r চলে গেল। তাহলে যে পোটেনশিয়াল এনার্জিটা তুমি পেলে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা, সেটা কিন্তু ডিস্টেন্স r এর ওপরে ডিপেন্ডেন্ট। মানে এই যে পয়েন্টটা, মানে M2 মাসটাকে তুমি
M1 থেকে কত দূরে রাখছো তার উপর ডিপেন্ডেন্ট। তো সুতরাং আমরা বলতে পারি যে ইউ অফ আর ইজ ইকুয়ালস টু মাইনাস জি M1 M2 বাই আর। এটা মনে রাখতে হবে যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা মহাকর্ষ বিভব শক্তির ভ্যালুটা কত হয়, ঠিক আছে। এবারে যদি আমি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের কথা বলি, মানে মহাকর্ষ বিভব, কিসের কথা বলছি, মহাকর্ষ বিভব, তো সেক্ষেত্রে ব্যাপারটা কি হয়ে যাবে, একটু মডিফিকেশন আছে, পুরো ব্যাপারটা একদম ওটার মতোই, বাট একটু চেঞ্জ আছে। তাহলে মহাকর্ষ বিভব যদি বলি আমরা, মহাকর্ষ বিভব সেটাকে কি বলবো না, কোনো বিন্দুতে এটা হয়, একটা বিন্দুতে বিভবটা ঘটে। তো কোনো বিন্দুতে যদি আমি ধরো এখানে M1 মাস আছে, এবার আমি এখান থেকে আর দূরে মহাকর্ষ বিভব এই পয়েন্টে বের করতে চাইছি। কি করে বের করব না, আমি ধরে নেব যে ইউনিট মাস মানে 1 কেজি, এসআই সিস্টেমে তো 1 কেজি ইউনিট হয়, তাহলে 1 কেজি মাসকে অসীম দূরত্ব থেকে কোনো একটা মানে কোনো একটা ফিল্ড পয়েন্টের মধ্যে নিয়ে আসতে, বা এই যে মাস আমি M1টা রেখেছিলাম ওর কাছাকাছি কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয়। আগেরটা কি ছিল, সিম্পলি আগেরটা M2 মাসকে অসীম দূরত্ব থেকে ওর কাছাকাছি কোনো বিন্দুতে নিয়ে আসতে যে কার্য, আর এখানে ওই M2-র জায়গাতে আমরা 1 কেজি বসাবো। তাহলে মহাকর্ষ বিভবের যে সূত্রটা ছিল সেটাতে আমরা পেয়েছিলাম যে ইউ অফ আর ইজ ইকুয়ালস টু মাইনাস জি M1 M2 ডিভাইডেড বাই আর। বাট এখানে সিম্পল একটু চেঞ্জ হবে, ক্যালকুলেশন যদি পড়ে বা ডেরিভেশন যদি পড়ে একদম এক্স্যাক্টলি সেম হবে, বাট এখানে একটাই চেঞ্জ, যেটা হচ্ছে M2-র ভ্যালুটা 1 হয়ে যাবে, মানে আমাদের ভ্যালুটা এরকম মাইনাস জি M1 বাই আর। এটাই হচ্ছে মহাকর্ষ বিভব। মহাকর্ষ বিভবের ক্ষেত্রে ভালো করে দেখলে বুঝতে পারবে যে এটাকে যদি আমি মাস দিয়ে বা M2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে এটার ইউনিট কি, এটা হচ্ছে এক ধরনের শক্তি, এনার্জি, যার ইউনিট হচ্ছে জুল। জুল, তাহলে এটার ইউনিট কি হবে না জুল পার কেজি, সিম্পল, কারণ এই জুলকে যদি তুমি এই এনার্জিটাকে যদি মাস দিয়ে ডিভাইড করো তখনই তুমি ওই ভ্যালুটা পাচ্ছ, এই বিভবটা। তাহলে কেজি দিয়ে সিম্পলি ওটাকে ভাগ করে দাও তাহলেই তো হবে, ঠিক আছে। তো এটার ইউনিট হচ্ছে কি না জুল, এটার ইউনিট কি না জুল পার কেজি, ঠিক আছে। ইউনিট ডাইমেনশন অ্যাকর্ডিংলি হয়ে যাবে। এটা যেমন এনার্জির ডাইমেনশন হবে ml² T⁻², এটার ক্ষেত্রে হয়ে যাবে সিম্পল মাস দিয়ে ভাগ হয়ে যাবে, তো L² T⁻², এরকম। তো এইভাবে আমরা কিন্তু মহাকর্ষ বিভব শক্তি, মহাকর্ষ বিভব এগুলো বের করতে পারি। এবার আমরা যদি একটু অভিকর্ষের দিকে আসি, অভিকর্ষের দিকে বলতে যেমন আমরা যদি পৃথিবীর ব্যাপারটা কনসিডার করি তাহলে কীরকম ব্যাপারটা হয় দেখো। তাহলে আমি এখানে হেডিং দিচ্ছি অভিকর্ষ, মানে অভিকর্ষ সংক্রান্ত একটু আলোচনা করব আমরা। মানে যে দুটো অবজেক্ট আমরা নিয়েছিলাম M1 এবং M2, তার মধ্যে একটা অবজেক্টকে আমি কি ধরে নেব যে আর্থ, একটা অবজেক্ট আমাদের আর্থ হয়ে যাবে, এবং সেই আর্থের ক্ষেত্রে যদি আমি অভিকর্ষ বিভব শক্তি বা আমি যদি এর ক্ষেত্রে ক্যালকুলেট করি, যেমন একটা কোয়েশ্চেন প্রায়শই দেয় এর আগের টপিকটা রিলেটেড, যে কোনো যেমন পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষ বিভবের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। মহাকর্ষ বিভব বা মহাকর্ষ বিভব শক্তির রাশিমালাটি প্রতিষ্ঠা করো। রাশিমালাটি প্রতিষ্ঠা করো। হ্যান্ডরাইটিং একটু খারাপ, যাই হোক আমি বলে যাচ্ছি, বুঝতে পেরে যাবে। তো আমি ধরে নিচ্ছি যে এই পৃথিবী যেটা আছে সেটার মাস m এবং রেডিয়াস r, তাহলে এখান থেকে এই দূরত্বটা r। এবার আমি তার মানে করছিটা কি না অসীম দূরত্ব থেকে ধরে নিলাম যে একটা স্মল m মাসকে আমি এই r দূরত্বে নিয়ে আসছি। যেমন আগেরটাতে আমি কি করেছিলাম, আগেরটাই ডিস্টেন্সটা স্মল আর ছিল, তো এবারে আমরা সেম জিনিস করব, একটা স্মল আর দূরত্ব নেবো এখান থেকে, এবং স্মল আর দূরে আমরা ফোর্স লিখবো এফ অফ স্মল আর ইজ ইকুয়ালস টু, তুমি পুরো ব্যাপারটা ল্যাঙ্গুয়েজে লিখবে যে মহাকর্ষ বিভব শক্তি হলো কোনো পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষ বিভব শক্তি বলতে আমরা কি বুঝি না, কোনো একটি বিন্দু ভরকে অসীম দূরত্ব থেকে পৃথিবী পৃষ্ঠে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে,
তো এবং আমরা সেটা যখন করব যে ওই বিন্দু ভরটিকে নিয়ে আসার সময় কোনো একটি দূরত্ব স্মল আরে ওর ওপর প্রযুক্ত বল, পৃথিবী কর্তৃক ওর ওপর প্রযুক্ত বল কি হবে না G/m/r²। এবং খুব ক্ষুদ্র পরিমাণ ডিআর বা খুব ক্ষুদ্র ডিআর দূরত্ব ওটিকে শিফট করার জন্য যে পরিমাণ ওয়ার্ক ডান বা কৃতকার্য করতে হবে সেটি হবে F/r/dr। এবার এটাকে ইন্টিগ্রেশন করে নিশ্চয়ই আগেরটার মতো এরকম পেয়ে যাবে G/m/R পাবে। কেন ক্যাপিটাল আর পাবে ইন্টিগ্রেশন করে? বিকজ আগেরটাতে, আচ্ছা আমি একবার দেখিয়ে দিই, নাহলে গুলিয়ে যাবে তোমাদের আবার। এটা যেমন G/m/r² ইন্টু dr ছিল। তো এবার যখন তুমি ইন্টিগ্রেশন করছো তখন টোটাল ওয়ার্ক ডানটা বের করবে, মানে পেয়ে যাবে জিএমএমটা কনস্ট্যান্ট ছিল, বাইরে বের করে দিলাম, dr/r² লিমিট কি হবে? তো কোথার থেকে কোথায় নিয়ে আসছো? অসীম দূরত্ব থেকে পৃথিবী পৃষ্ঠের কোনো একটা পয়েন্টে, মানে আর দূরত্বে, সারফেস পয়েন্টে আর দূরত্বে। তো এটা ইন্টিগ্রেট করলে আমরা পেয়ে যাব G/m/R। ব্যাস এই রাশিমালাটি। এবার তোমাকে খেয়াল রাখতে হবে এখানে কথাটা কি বলছে, যে মহাকর্ষ বিভবের রাশিমালা নাকি মহাকর্ষ বিভব শক্তির রাশিমালা। যদি মহাকর্ষ বিভব শক্তি বলে তখন মাসটা হয়ে যাবে স্মল এম, যেটাকে নিয়ে আসছো। যদি মহাকর্ষ বিভব বলে শুধুমাত্র, তখন এই মাসটার ভ্যালুটাকে তোমাকে 1 কেজি ধরে নিতে হবে। বলতে হবে যে একক বিন্দু ভরকে ওই অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়। বোঝা গেছে? তো এইভাবে কিন্তু পৃথিবীর ক্ষেত্রে ডেরিভেশনটা আসে। এবার একটা খুব সিম্পল জিনিস আমি ডিসকাস করব, যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটা তোমরা ক্লাস 9 থেকে পড়ে আসছো, বা কেউ যদি ট্যালেন্ট সার্চ বা এরকম টাইপের কিছু এক্সাম দিয়েছো, তো সেক্ষেত্রে তোমরা এই জিনিসটা পড়েছো তোমরা। তোমাদের এটা নিয়ে আর ডিসকাশন করার কিছু নেই। স্মল জি সিম্পলি অভিকর্ষজ ত্বরণ। এবং কোথায় এটা কিন্তু দেখো, আমরা এতদিন পর্যন্ত কি করেছি না, খুব ছোট উচ্চতায় যে 2 মিটার উঠলো পড়ে গেল এরকম করেছি, বা 4 মিটার উঠলো পড়ে গেল, তো ফ্রি ফল দেখেছি আমরা, তাই না, অবাধ পতনশীল বস্তু। তো ও ক্ষেত্রে আমরা সবসময় জি এর ভ্যালুটা দেখেছি যে কনস্ট্যান্ট হয়। জি এর ভ্যালুটা কি হয়? কনস্ট্যান্ট। কত ভ্যালু হয়? 9.81 বা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কখনো কখনো সুবিধার জন্য আমরা 10ও ধরে নিই। বাট যদি আমি ভালো করে ব্যাপারটাকে বুঝি না, তাহলে এখানে দেখতে পাবে যে অভিকর্ষজ ত্বরণের মানটা কিন্তু ফিক্সড নয়। কেন এবং কার ওপর ডিপেন্ডেন্ট আমরা আসছি জিনিসটাতে। দেখো, যেমন আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর ভর হচ্ছে এম, ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। এইখানটাতে যদি কোনো একটা বস্তু থাকে, এবার পৃথিবী তো মোটামুটি স্ফেরিক্যাল শেপ, সিমেট্রিক বডি, তাহলে ওর কেন্দ্রে একদম পুরো মাসটা কেন্দ্রীভূত আছে। ঠিক আছে, পুরো মাসটা কোথায় আছে? কেন্দ্রে, পৃথিবীর একদম কেন্দ্রে। তাহলে সিমেট্রিক বডি যখন হবে কোনো একটা, বা ওটাকে কি বলে, যাই হোক, সুষম বস্তু মনে হয়, তো ওই রকম টাইপের যদি বডি হয়, যেমন স্কোয়ার, কিউব, তোমার সার্কুলার জিনিস বা স্ফেরিক্যাল জিনিস, এগুলোর ক্ষেত্রে সেন্টার পাওয়া যায় পার্টিকুলার। তো তাকে কিন্তু আমরা পয়েন্ট অবজেক্ট অ্যাট এনি ইনস্ট্যান্ট মানতে পারি। তাহলে আমি এখান থেকে ধরে নিলাম যে এই দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এর যে পৃথিবীর পুরো মাসটা, সেটা নিশ্চয়ই এই বিন্দুটাতে কনসেন্ট্রেট আছে, পুরোটা ওখানটাই ঢুকে আছে। এবং কোনো একটা অ্যানাদার মাসকে আমি যদি এখানে রাখি, তাহলে পৃথিবী নিশ্চয়ই এই মাসটাকে অ্যাট্রাক্ট করবে নিজের দিকে। যেমন আমরা বসে আছি, আমরা কি করে বসে আছি? পৃথিবী টানছে নিচের দিকে, তাই না বসে আছি? তাহলে ওই পৃথিবী সবসময় টানছে, ওকে টেনে রেখেছে, তাই আমরা পৃথিবীর ওপরে আছি। তো সেম এই মাসটাকে, এটা ঘোড়া হতে পারে, হাতি হতে পারে, মানুষ হতে পারে, যা খুশি, ফোন, ট্যাবলেট, পেন, যা খুশি হতে পারে। তো এখানে যে ফোর্সটা পৃথিবী দিচ্ছে ওর ওপর, সেই ফোর্সটার ভ্যালুটা কত না G/m/ডিস্টেন্স স্কোয়ার। এবার যদি আমরা অ্যাক্সিলারেশন চাই, মানে ত্বরণ দরকার হয় আমাদের, এটা তো বল হয়ে গেল, যদি ত্বরণ দরকার হয় তাহলে আমরা কি করব না, সিম্পলি ফোর্স বাই মাস, তাই না, যা ভর হবে সেটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে G/m/r²। তাহলে পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ জি এর ভ্যালুটা, সেটা কিন্তু কার উপর ডিপেন্ড করছে না, পৃথিবীর ভরের ওপর ডিপেন্ড করছে, পৃথিবীর ব্যাসার্ধের ওপর ডিপেন্ড করছে। কিন্তু এই অভিকর্ষজ ত্বরণটা কোথায় আমরা দেখছি না, আমরা দেখছি পৃথিবী পৃষ্ঠে। কোথায় দেখছি? পৃথিবী পৃষ্ঠে, বা বলতে পারি যে পৃথিবী পৃষ্ঠের খুব কাছাকাছি কোনো একটা বিন্দুতে।
যেমন পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, এবার তুমি যদি এটার সাথে 1 কিলোমিটার যোগ করে দাও তো সেটা নিশ্চয়ই নেগলিজিবল হবে। তো 1 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার এগুলো সিম্পলি নেগলিজিবল, মানে ওগুলো কাছাকাছি কোনো বিন্দু। বাট যদি তুমি খুব উঁচুতে চলে যাও, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু ডিফার করবে জি এর ভ্যালুটা। যেমন মাউন্ট এভারেস্টে জি এর ভ্যালু অন্যরকম, ঠিক আছে। তো কার কার ওপর ডিপেন্ড করছে? বেসিক্যালি এটা পৃথিবী পৃষ্ঠে আছে বলেই এটা আর এর ওপর ডিপেন্ড করছে। না হলে কিন্তু যদি এই অবজেক্টটা, এই মাসটা ধরো এখানে থাকতো, কিছু একটা হাইট এইচে আছে মনে করো পৃথিবী পৃষ্ঠ থেকে, আর সেন্টার থেকে টোটাল দূরত্বটা তাহলে আর প্লাস এইচ, তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম যে এটা নিচে আর না হয়ে আর প্লাস এইচ হয়ে যাচ্ছে, মানে কেন্দ্র থেকে যে দূরত্বটা সেটার ওপর ডিপেন্ড করছে। তাহলে জেনারেলি আমরা যেটা এখান থেকে পেলাম সেটা একটু খেয়াল রাখার, যে জি এর ভ্যালুটা হচ্ছে gm/r², এবং এটা অনেক জায়গাতে কাজে লাগবে। এবং এটাতে যদি তুমি ওই সব ভ্যালুগুলো পুট করো, গ্র্যাভিটেশনাল, এই ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ক্যাপিটাল আর ক্যাপিটাল এম, সব কিছুর ভ্যালু যদি পুট করো, তখন তুমি দেখবে এর ভ্যালুটা 9.81 SI সিস্টেমে পেয়ে যাচ্ছ, মিটার পার সেকেন্ড স্কোয়ারে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার হয়েছে এই জায়গাটাও। দেখো, কিছু ডাউট থাকলে আমাকে কমেন্ট করে দেবে, আমি পুরো চ্যাপ্টারটাকে জাস্ট একটা ভিডিওর মধ্যে চাইছি শর্ট আউট করে নিতে, ঠিক আছে। আর নিউমেরিক্যালস লাগলে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেবো নিউমেরিক্যালস কীরকম টাইপের এখানে থেকে পড়ে, কারণ এটা থিওরিটিক্যাল পুরো টানছি থিওরিটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, এবার ওই যে জি এর ভ্যালুটা ভ্যারি করে, ঠিক আছে। তাহলে কিভাবে ভ্যারি করে আমরা প্রথমে দেখব যে উচ্চতার সাথে স্মল জি বা অভিকর্ষজ ত্বরণ এর পরিবর্তন কিভাবে হয়, ওটা পরিবর্তন, আমি টপিকগুলো এক্স্যাক্ট নাম বলতে পারছি না, বাট একদম দেখবে এটার সাথে মিলে যাবে, মানে হয়তো ওখানে অন্যরকম টাইপের লেখা থাকলো, বাট ব্যাপারটা বুঝতে পারছো যে পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা যখন উঁচুর দিকে যাব তখন কিভাবে মানে জি এর মানটা চেঞ্জ হবে সেটার কথা আমি বলতে চাইছি, ঠিক আছে। যেমন আমরা ধরো এটা পৃথিবীর সারফেস, এবার এখান থেকে এই দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল আর, পৃথিবীর ভর হচ্ছে এম, এখান থেকে আমরা কিছুটা হাইট এইচ উপর দিকে যাব, এবং এখানে এমন না যে এইচটা আর এর চেয়ে খুব ছোট, আমরা ওই কেসটাতে আসবো যেখানে এইচটা আর এর থেকে খুব ছোট হবে। এখানে কিন্তু এইচ আর কম্পারেবল হতে পারে, ইভেন এইচটা বেশিও বড়ও হতে পারে। তো সেই সিচুয়েশনে ধরে নিলাম এখানে এম মাস আছে, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা কত আমরা পেয়ে যাচ্ছি যে আর প্লাস এইচ, এটা হচ্ছে পুরো টোটাল ডিস্টেন্সটা। তাহলে জি এর মানটা কি হবে? জি এর মানটা হবে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এখানে স্মল এম হবে না, সরি ক্যাপিটাল এম হবে এটা, বিকজ মাস অফ দ্য আর্থ আমাদের নিতে হবে এখানে, জি ক্যাপিটাল এম, আমরা মাস অফ দ্য আর্থ ক্যাপিটাল এম নিয়েছি। তো এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, যেখানে ফর এনি ভ্যালু বা ফর অল ভ্যালু অফ এইচ, যে কোনো ভ্যালুর জন্য। বাট আগার যদি মনে করে এরকম হয় যে এইচ এর ভ্যালুটা আর এর চেয়ে খুব ছোট হয়ে গেল, মানে 1 মিটার, 4 মিটার, 2 কিলোমিটার, 1 কিলোমিটার এরকম যদি খুব ছোট হয়ে যায় ভ্যালুটা, সেক্ষেত্রে আমরা কি করব, এতে একটা বাইনোমিয়াল থিওরাম, দ্বিপদ উপপাদ্য ইউজ করব। যেমন জি ইকুয়ালস টু বা জি ড্যাশ, এটা তো চেঞ্জ হয়ে গেছে, মানে আর্থেরটাকে আমরা আর্থ সারফেসেরটাকে জেনারেলি আমরা জি বলি, তো এখানেরটা নিশ্চয়ই অন্য হবে, তো অন্য প্যারামিটার আমি জি ড্যাশ দিয়ে এটাকে ডিনোট করছি, ঠিক আছে, বিকজ নাহলে তো জি দুটো গুলিয়ে যাবে। তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু, এক কাজ করি আমি, জিএম বাই নিচে থেকে এইখান থেকে যদি আরটা তুমি বাইরে বের করো, তাহলে হোল স্কোয়ারের বাইরে বেরোলে নিশ্চয়ই আর স্কোয়ার হয়ে বেরোবে, 1 বাই আরটাকে কমন নিয়ে নিয়েছো, তাহলে এইচ বাই আর হোল স্কোয়ার হয়ে যাবে। এবার এই টার্মটাকে আমি ওপরে তুলে দেবো, কি হবে, জি এম বাই আর স্কোয়ার ইন্টু এই মানটাকে ওপরে তুললে 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার, হোল টু দি পাওয়ার -2। এবার দেখো জি এম বাই আর স্কোয়ার মানেই হচ্ছে আমাদের স্মল জি, তাই তো। আর বাইনোমিয়াল বলে যে যদি এইচ লেস আর হয়, অর্থাৎ এইচ বাই আর যে টার্মটা আছে, মানে এই টার্মটা যদি খুব ছোট হয়, খুব লেস দ্যান 1 হয়, তো সেক্ষেত্রে কি হয়, আমরা এটাকে বলতে পারি, মানে ধরো এরকম সিচুয়েশন হলো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন বা -n এরকম, এবং এই এক্স এর মানটা 1-এর থেকে খুব ছোট, তো সেক্ষেত্রে আমরা এটাকে বলে দিতে পারি 1 - nx, আমরা এটাকে এরকম বলে দিতে পারি।
তো সেটাই করব, 1 মাইনাস এনএক্স মানে এই মাইনাস টুটা ভেতরে গুণ হচ্ছে জাস্ট, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর এখানে 2h/r। তাহলে এই সূত্রটা কিন্তু যে আমি বসালাম, এই সূত্রটা কিন্তু সব জায়গাতে ইউজ হয় না। কোনখানে ইউজ হয়? যেখানে দেখবে যে এইচ এর মানটা আর এর থেকে খুব ছোট বা কম্পেয়ার করা চলে না এই দুটোকে, তখনই এই সূত্রটা ভ্যালিড হবে এবং এই সূত্রটা তুমি বসাতে পারবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। কীরকম ভুল হবে তুমি নিজেই বুঝতে পারবে। দেখো, যদি মনে করো আমি এইচ এর মানটা r/2 পুট করি, এইচ এর মানটা কি পুট করছি এই ইকুয়েশনে r/2, তাহলে কি হবে জি ইন্টু 1 মাইনাস 2 ইন্টু r/2 বাই আর, মানে দেখো এখানে 2 কেটে যেয়ে এখানে আর কেটে যাবে, দেন জি ইন্টু 1 মাইনাস 1, দেন এটা 0 এসে যাবে। তাহলে এটা এখানে যদি r/2 বসিয়ে এর ভ্যালুটা 0 চলে আসে, জিডেসের ভ্যালুটা, জিডেস মানে কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, ওটার ভ্যালু 0 কি করে হবে কোনো একটা হাইটে? পসিবল না, কি ওর রেঞ্জ, ওর বিস্তার হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত, সেখানে আমরা r/2তেই 0 পেয়ে যাচ্ছি ভ্যালুটা। তো তার জন্যই আমাদেরকে এটা বলার যে এই সূত্রটা সব জায়গাতে ইউজ হয় না। জেনারেল সূত্র যদি বলো তো এটাই, জেনারেল সূত্র হচ্ছে এটাই, ঠিক আছে। বাট যদি এক্সামে পড়ে যে উচ্চতার সাথে জি এর পরিবর্তনটা দেখাও, তো এটা তো বলবেই, এটা একটু ডেরিভেশনটা করবে, একটু জাস্ট বলে দেবে যে আমাদের ফোর্সটা হচ্ছে G/m/r+h², দেন ওটাকে একটু মাস দিয়ে ডিভাইড করে দেখাবে যে জিডেসটা ওটা। আর এটার জন্য একটু এক্সটেন্ড করবে যে এইচটা যদি খুব ছোট হয় তার জন্য কি হয়, ঠিক আছে। জাস্ট 2 থেকে 3 নাম্বারের কোয়েশ্চেন পড়ে, বেশি বড় না, ছোটোর মধ্যে থাকে বলেই বেশি মানে মার্কস দেয় না এটা। নেক্সট, ডেপথের সাথে কিভাবে চেঞ্জ হয়? ডেপথ বলতে গভীরতার সাথে, মানে আমি ধরে নিলাম, ধরো যে সারফেসের একটা পয়েন্ট আছে এইখানটাতে, যে সারফেসের পয়েন্টটা কত না পি পয়েন্ট, সেই পি পয়েন্ট থেকে কিছু একটা গভীরতাতে, মানে আমরা মাটি খুঁড়ে 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 কিছু একটা তলার দিকে যাচ্ছি, আর্থের সেন্টারের দিকে। তো সেক্ষেত্রে কিছুটা খুঁড়েছি, ধরো কতটা খুঁড়েছি আমরা, ডি খুঁড়েছি, তো কতটা বাকি আছে r-d, কারণ পুরোটা রেডিয়াস। তাহলে মাসটা কোনখানে রেখেছি না ডি গভীরতা খোঁড়ার পর সেই জায়গাতে আমরা মাসটাকে রেখে দিয়েছি, আর পৃথিবীর এটা হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে এখানে যদি আমরা গভীরতার সাথে দেখতে চাই, গভীরতার সাথে জি এর পরিবর্তন কিভাবে হবে? দেখো, গভীরতার সাথে জি এর পরিবর্তন, তো এখানে আমরা ডি গভীরতাতে দেখছি যে কি ঘটনাটা ঘটছে। তাহলে ডি গভীরতায় এই দুটোর মধ্যেকার ডিস্টেন্স r-d, তাহলে ফোর্স কত কাজ করবে না G/m/r-d² নিশ্চয়ই। এবার এখানে যদি আমি অ্যাক্সিলারেশন বের করতে চাই জি ড্যাশ বা G∬, তো সেক্ষেত্রে কি হবে না Gm/r+r-d² হয়ে যাবে, বিকজ ওখানে ওটা তো ইয়ে হয়ে গেল, মানে কি বলবো ওটাকে, Gm/r-d²। ও জাস্ট এ সেকেন্ড, আমি একটা ভুল করেছি এখানে, দেখো এরকম টাইপের ভুলটা হয়, ঠিক আছে, তো ওই জন্য কেয়ারফুলি করতে হবে। দেখো, যখন যখন আমি বলে দিলাম যে পৃথিবীর মোট ভরটা হচ্ছে এম, এবার আমি পৃথিবীর কিছুটা খুঁড়ে পরে সেখানে এম মাসটাকে রেখেছি, তাহলে কিন্তু এই স্মল এম মাসটার উপর টোটাল ফোর্স কিন্তু পৃথিবী দিতে পারবে না। এখানে যদি আমি একটা স্ফিয়ার কল্পনা করি, মানে ওই পয়েন্টটাকে ওই স্ফিয়ারটার ওপরে রেখে যদি একটা স্ফিয়ার কল্পনা করি এরকম টাইপের, তো ওই পয়েন্টটার ভেতরের যে মাসটা, সেই মাসটাই শুধু ওকে টানতে পারবে, বাকি বাইরেরগুলোর ইনফ্লুয়েন্স ক্যান্সেল আউট হয়ে যাবে, টানতে পারবে না, এখান থেকেও টান দেবে ও, ঠিক আছে। ওই যে এম মাসটাকে এখান থেকেও টান দেবে, এখান থেকেও টান দেবে, এখান থেকেও টান, তো এই যে সব একটা টান রয়েছে না, একটা অন্যটাকে ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। তো বেসিক্যালি তাহলে ওই ক্যান্সেলেশনের জন্যই শুধুমাত্র যে এফেক্টিভ টার্নটা থাকবে সেটা এই ইনার স্ফিয়ারের জন্য। তো ইনার স্ফিয়ারটার মাস কত সেটা আমাদের ফার্স্ট বের করে নিতে হবে, যে ইনার স্ফিয়ারটা কত মাস। তাহলে সেটা বের করব কি করে? দেখো, আমরা ধরে নিচ্ছি যে এটার ডেনসিটি হচ্ছে রো যদি ডেনসিটি হয়, তাহলে আমরা জানি যে মাস পার ইউনিট ভলিউম সেটাই হয়, মানে মাস ডিভাইডেড বাই ভলিউম, তাহলে ভলিউম মানে 4/3 πr3, এটা হচ্ছে ডেনসিটিটা।
এবার এই যে স্ফিয়ারটা রয়েছে আমরা যেটা রেড কালার দিয়ে কল্পনা করেছি তার রেডিয়াস আমরা জানি, তাহলে তার ভলিউম কত হবে না 4/3 পাই ইন্টু আর মাইনাস ডি হোল কিউব, এটা ভলিউম হলো। এবার যদি আমরা ওটার মাস বের করতে চাই তাহলে নিশ্চয়ই ডেনসিটি দিয়ে গুণ করব, রো ইন্টু ভি, তাহলে রো দিয়ে গুণ করতে হলো মাস পাওয়ার জন্য, কার এই ভেতরের পোর্শনটার মাস যেটা হচ্ছে এম ড্যাশ, যেটার সেন্টারও হচ্ছে এটা, মানে ওখানটাতেই কনসেন্ট্রেটেড আছে। তাহলে আমরা এবার যদি এই রো এর মানটা এখানে পুট করি আমরা দেখতে পাবো যে 4/3 পাই যে রয়েছে এটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, দেখো দিস ইন্টু এম বাই 4/3 পাই আর কিউব, 4/3 পাইটা ক্যান্সেল হয়ে গেল, এখানে সিম্পলি আর মাইনাস ডি হোল কিউব এম ডিভাইডেড বাই আর কিউব, এটা পেলাম আমরা মাস। এবার তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে না এই মাসটার ওপর কত দিচ্ছে ফোর্স সেটাই। এবার গ্র্যাভিটেশনাল দেখো যদি জি এর মান বের করতে চাও, জি এর ডেফিনেশন পড়ে কখনো, যে সাধারণত পড়ে না কিন্তু যদি ভাইভা টাইভাতে জিজ্ঞেস করে দেয় তখন এরকম বলতে হয় যে পৃথিবী 1 কেজি ভরের একটা বস্তুকে যে বল দিয়ে নিজের দিকে আকর্ষণ করে সেটাই হচ্ছে জি এর ডেফিনেশন, ঠিক আছে। তাহলে আমরা এই যে মাসটা এখানে নিয়েছি এটা আমি 1 কেজি এখানেও বসিয়ে দিতে পারি, অথবা আমি এম ড্যাশ আর এম এর মধ্যে ফোর্স বের করে তাকে এম দিয়ে ভাগ করে সেটা ভাবেও করতে পারি। তাহলে আমি যদি ডাইরেক্টলি জি ডাবল ড্যাশটা বের করি সেটা কি হবে না জি এম ড্যাশ ডিভাইডেড বাই দূরত্বর স্কোয়ার মানে আর মাইনাস ডি স্কোয়ার, এম ড্যাশের ভ্যালুটা এখানে পুট করব জি ইন্টু, আচ্ছা জি বাই আর মাইনাস ডি হোল স্কোয়ার এটা ফার্স্ট লিখলাম, ইন্টু এম ড্যাশের ভ্যালুটা এইখানটাতে চলে আসবে। এম ড্যাশের ভ্যালুটা কি ছিল না আর মাইনাস ডি হোল কিউব এম বাই আর কিউব, একটা আর মাইনাস ডি এখান থেকে এটা কেটে যাবে তো আর মাইনাস ডি পড়ে থাকবে ওপরে, তাহলে জি এম আর মাইনাস ডি বাই আর কিউব আছে, তাহলে আমি একটা ভাবে লিখছি এটাকে আর স্কোয়ার ইন্টু আর লিখতে পারি। কেন আর স্কোয়ারটা এর কাছে নিয়ে এলাম, বিকজ আমরা জানি যে জি এম বাই আর স্কোয়ারের ভ্যালুটা স্মল জি এর সাথে সমান, স্মল জি বলতে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন সারফেসে, আর্থ সারফেসে যেটা হয়। এবার এই যে এখানে আর মাইনাস ডিটা আছে ওটাকে যদি আর দিয়ে ভাগ করো ইন্ডিভিজুয়ালি সেপারেট করো তাহলে 1 মাইনাস ডি বাই আর পেয়ে যাবে। তাহলে কোনো একটা গভীরতায় যদি আমরা জি এর ভ্যালু দেখি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু সেটা হয়ে যাচ্ছে জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর, ঠিক আছে। তাহলে আমরা দুটো জিনিসকে কম্পেয়ার করব কীরকমভাবে দেখো, তাহলে আমরা হাইটের সাথে বা উচ্চতার সাথে যখন দেখলাম ধরো এটা আর্থ থেকে আমরা যখন এইচ হাইট ওপরে যাচ্ছি তখন আমরা কি পাচ্ছি না জি ড্যাশ ইজ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর। এবার আমরা ডি হাইট ডি ডেপথ নিচে যাচ্ছিলাম, সে ডিটাকে আমি ধরে নিলাম যে এই ডি এর ভ্যালুটাও এইচ এর সাথে সমান, মানে যতটা ওপরে যাচ্ছি ততটাই নিচে যাচ্ছি। তাহলে জি ডাবল ড্যাশ এখানে কত হবে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর হবে নিশ্চয়ই, ডি বাই আর ছিল ডিটার জায়গায় এইচ বসালাম। তো এখানে কোনটা বড়, এই দুটোর মধ্যে কোনটা বড়, দেখো একই উচ্চতা মানে 1 কিলোমিটার ওপরে গেলে 1 কিলোমিটার নিচেও গেছি আমরা, তাহলে 1 কিলোমিটার ওপরে 1 কিলোমিটার নিচে যদি আমরা যাই দুটোর ক্ষেত্রে কোন পয়েন্টে মানে 1 কিলোমিটার উচ্চতাতে না 1 কিলোমিটার গভীরতাতে কোনখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা বেশি হবে। দেখো এখানে 2h বাই আরটা বড়, তাহলে 1 মাইনাস 2h বাই আরটা ছোট, ভালো করে দেখো এইচ বাই আরটা বড় নাকি 2h বাই আরটা বড়, নিশ্চয়ই 2h বাই আরটা বড় হবে, 2 দিয়ে গুণ করা হয়েছে ওকে। তাহলে বড়টাকে যদি আমরা 1 থেকে বিয়োগ করি, কি করছি বড়টাকে যদি আমরা 1 থেকে বিয়োগ করি মানে 1 মাইনাস 3/5 বড় নাকি 1 মাইনাস 2/5 বড়, আমরা বুঝবো কি করে, দেখো 3/5টা 2/5 থেকে বড় এটা বোঝা যাচ্ছে। এবার যদি বিয়োগটা তুমি করো দেখবে এটাতে অ্যান্সার আসছে 2/5 মানে ছোট অ্যান্সার আসছে, তাহলে 1 থেকে বড়কে বিয়োগ করলে ছোট আসছে, কোনো টার্ম থেকে ছোট টার্মকে বিয়োগ করলে সেটা বড় আসছে 3/5 আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই টার্মটা মানে ডেপথে যত যাচ্ছি সেম ডেপথে মানে ভালো করে বোঝো সারফেস এটা এখানে সবচেয়ে বেশি জি, ওপরে যাব কমবে, নিচে যাব কমবে, ঠিক ওপরে যাব গ্র্যাভিটি কমবে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, নিচে যাব কমবে, কিন্তু
যদি সেম ওপরে সেম ডেপথ নিচে, সেম হাইট ওপরে সেম ডেপথ নিচে যায়, তখন দেখব যে ওই দুটো পয়েন্ট কম্পেয়ার করলে নিচের পয়েন্টে মানে ডেপথের পয়েন্টে কিন্তু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালুটা বেশি পাচ্ছি আমরা। ঠিক আছে, জাস্ট এটাই হচ্ছে তোমার। এবার এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলে দেওয়া ভালো, যেটা গুলিয়ে যায় অনেকের, যেটা আমারও ভুল একবার হয়েছিল। তো জি ইন্টু 1 - 2h/r যেটা, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে যখন এইচ লেস আর তখনই এটা ইউজ হবে, আদারওয়াইজ আমরা এটাই ইউজ করব যেটা gm/r - r+r² হয় সেটাই। ভালো করে এটা r+h² হয় সেটাই, না হলে কিন্তু ভুল হয়ে যাবে সিম্পলি। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানে বাস। আমরা আজকে অনেকগুলো টপিক ডিসকাস করে নিয়েছি, ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আমরা আরও কিছু ইম্পর্ট্যান্ট টপিকস কভার করে নিয়ে গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা এন্ড করে দেবো। নেক্সট দিন বেশি কিছু মানে বিশাল কিছু হবে না, বিকজ আর বেশি নেই এই চ্যাপ্টারটাতে, আমরা অনেকটা অলরেডি কভার করে নিয়েছি। ঠিক আছে, যাদের প্রবলেম হচ্ছিল আই হোপ বাংলাতে বলার জন্য তাদের প্রবলেমগুলো অনেকটা সলভ হয়েছে, কিন্তু তাও আমি সাজেস্ট করব সমস্ত ল্যাঙ্গুয়েজই মানে চেষ্টা করো যতগুলো ল্যাঙ্গুয়েজ, অ্যাটলিস্ট হিন্দিটা অ্যান্ড ইংলিশটা পারো না পারো, হিন্দিটা তো চেষ্টা করতেই হবে তোমাদেরকে বলার, বিকজ ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা সেখানে। তো বাইরের স্টেটে একটু ট্রাই তো করতেই হবে। তোমরা পড়াশুনো করে যখন নেক্সট লেভেলে যাবে তখন দেখবে ওয়েস্ট বেঙ্গলে হয়তো প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তখন কি ঠিক হয়ে গেলে তো ভালোই, সেটা তোমাদের গুড লাক। ঠিক আছে, চলো আজকের মতো এইটুকুই। তোমাদের কিছু ডাউট থাকলে কমেন্ট করে দাও কমেন্ট সেকশানে। ঠিক আছে, এটার জন্য ওয়েট অনেকেই করছিলে, আমি চেষ্টা করব সব ভিডিওগুলোই বাংলায় একটু একটু করে দেওয়ার, কিন্তু দেখছি ঠিক আছে যতটা হয়। ওকে, থ্যাংক ইউ।